আসসালামু আলাইকুম। মালিহা হোসাইন আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। সফর শেষে দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সকাল ৯টা ৪৫ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী বিমানটি অবতরণ করে। এর আগে প্রধান উপদেষ্টা লন্ডনের স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৭টা ১৫ ঢাকার উদ্দেশ্যে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। এর আগে গতকাল অধ্যাপক ইউনূস বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। এছাড়া তিনি সফরকালে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও একান্ত বৈঠকে মিলিত হন। এই সফরে অধ্যাপক ইউনূস কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননা গ্রহণ করেন। ৪ দিনের সফরে প্রধান উপদেষ্টা যুক্তরাজ্যের হাউস অব কমন্সের স্পিকার ছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে বৈঠক করেন। ঈদুল আজহার ছুটিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ রাজধানীর এপিবিএন সদর দপ্তর পরিদর্শনে গিয়ে তিনি এই বিষয়ে কথা বলেন। উপদেষ্টা জানান, এপিবিএন থানা পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক উন্নয়নে সরকার কাজ করছে। মাঠ পর্যায়ের পুলিশের কাছে রাইফেলের মতো অস্ত্র থাকলেও ভারী মারণাস্ত্র থাকবে না জানিয়ে তিনি বলেন, এপিবিএনের মতো বিশেষায়িত ইউনিটের কাছে ভারী অস্ত্র থাকার প্রয়োজন আছে। অন্তর্বর্তী সরকারের ১১ মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির যথেষ্ট উন্নতি হয়েছে দাবি করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দু একটি ছোটখাটো দুর্ঘটনা ছাড়া দেশবাসী এবারের ঈদ শান্তিপূর্ণভাবে উদযাপন করেছে। এইবার আপনি দেখেন ঈদে আপনারা কোনো একটা খারাপ রিপোর্ট কিন্তু করতে পারেননি, আল্লাহ দিলে সব কিন্তু ভালোভাবে করছে। এইতে বোঝা যায় যে আইন শৃঙ্খলা অনেক উন্নতি হয়েছে। তবু আছে এটা তো একটা কোনো লিমিট নাই, এটা যতই উন্নতি হবে আরও উন্নতি হইতে থাকবে। ছোটোখাটো দু একটা ঘটনা যে ঘটে নাই তা না, দু একটা চুরি হয়েছে, দু একটা চিন্তাই হয়েছে, বাট বড় ধরনের কোনো সমস্যা হয় নাই। ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর জানতে এখন যাচ্ছি মহাখালী কোভিড ডেডিকেটেড হাসপাতালে। সেখানে আছেন আমাদের সিনিয়র করেসপন্ডেন্ট নিয়ামুল আজিজ সাদেক। সাদেক, রোগীদের নিয়ে চিকিৎসকরা কি বলছে জানাবেন। মালিহা, আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লম্বা একটি সারি। এই সারিটি হচ্ছে মূলত কোভিড টেস্টের জন্য। দীর্ঘদিন পরে আমরা 2022 সালের পরে এই ধরনের একটি সারি এখানে দেখতে পাচ্ছি। এবং এখানে যে ডেডিকেটেড যে হাসপাতাল, এটি হচ্ছে ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল করোনার জন্য। এই সারি দীর্ঘদিন প্রতিদিনই প্রায় লম্বা হচ্ছে। আমরা এর আগে জানি যে প্রায় 10 জন 14 জন এই ধরনের শনাক্ত করা হচ্ছিল। গতকালকে আমরা যেটি জানি যে 2 জন মৃত্যুবরণ করেছেন, এবং এর আগে বৃহস্পতিবার জানি যে 1 জন মৃত্যুবরণ করেছেন। এর পরবর্তীতে করোনা নিয়ে একটি ব্রিফিং হয়েছিল, সেখানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক তিনি আমাদেরকে বলেছিলেন যে তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছেন, বিশেষ করে এই ডেডিকেটেড হাসপাতালটি চালু করেছেন। একই সাথে এখানে যে শুধুমাত্র করোনার পরীক্ষা হচ্ছে তা নয়, এর পাশাপাশি এখানে চিকুনগুনিয়া এবং ডেঙ্গুর পরীক্ষাও কিন্তু হচ্ছে। যেহেতু আশঙ্কাজনকভাবে এই ডেঙ্গু এবং করোনার সাথে সাথে চিকুনগুনিয়ার সংখ্যাও বাড়ছে, সে কারণে এখানে র্যাপিড অ্যান্টিজেন টেস্টের যে সংকুলান রয়েছে সেটি কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এখন পর্যন্ত আমরা এর সংকট দেখতে পারিনি। আমরা জানি যে এর আগে স্বাস্থ্য অধিদপ্তর থেকে রেড ক্রিসেন্ট এবং অন্যান্য যে সেবা সংস্থা রয়েছে তাদের থেকে বেশ কিছু 10,000-এর বেশি অ্যান্টিজেন টেস্টের যে কিট, সেই কিটটি নেওয়া হয়েছে। এবং বিভিন্ন দেশে কিন্তু এই র্যাপিড অ্যান্টিজেন টেস্টের কিট আনার জন্য আমদানি করার জন্য কিন্তু একটি অর্ডার দেওয়া হয়েছে, সেটি আমাদেরকে জানানো হয়েছে। এবং বলা হচ্ছে আগে যে স্বাস্থ্যবিধিগুলো মানার 13টি নির্দেশনা, সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে। গণপরিবহনে যেন একসাথে না যাওয়া হয়, দূরত্ব মানা হয়, মাস্ক পরা হয়, কিংবা জনসমাবেশ বা জনসমাগম যথাসম্ভব এড়িয়ে চলার যে কথাগুলো, সেগুলো কিন্তু আবারও বলা হচ্ছে। পিপিই প্রস্তুত রাখা হয়েছে, ডাক্তার প্রস্তুত রাখা হয়েছে, এবং স্থলবন্দর থেকে শুরু করে বিমানবন্দর বিভিন্ন জায়গায় যে থার্মাল স্ক্যানার এবং থার্মাল স্ক্যানিং এবং বডি স্ক্যানিং সেগুলো কিন্তু করা হচ্ছে। এবং এখানে আপনাকে জানিয়ে রাখতে চাই যে গতকাল থেকে কিন্তু এই হাসপাতালটি কিন্তু এই ধরনের মানুষের সমাগম অনেক বেশি আমরা দেখতে পাচ্ছি। কোভিডের যে নতুন ভ্যারিয়েন্ট যেটি ভারত থেকে এসছে, সেটি কিন্তু অনেক ক্ষেত্রে উপসর্গ বোঝা যায় না, সেই বিষয়টি নিয়েও কিন্তু ডাক্তাররা বারবার সচেতন করছেন। এবং আপনি জানেন যে এখন যে অবস্থা, সেই অবস্থা যদি বাড়তে থাকে সেক্ষেত্রে আরও বেশ কিছু সরকারি হাসপাতাল রয়েছে, সেগুলোতে কিন্তু কিট সরবরাহ করা হবে। সেখানেও ডেডিকেটেড যে নার্স রয়েছেন, চিকিৎসক রয়েছেন, সেখানেও একইভাবে সেগুলো সরবরাহ সেখানেও নিয়োজিত করা হবে, সেই বিষয়টিও আমাদেরকে জানানো হয়েছে। তবে এখন পর্যন্ত নিয়মিত ব্রিফিং হচ্ছে না। অনেক চিকিৎসক বলছেন এখন পর্যন্ত আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছুই নেই আসলে এই করোনার। তো এই ছিল সর্বশেষ অবস্থা। মালিহা, আপনি
জি ধন্যবাদ। জানছিলাম ডেঙ্গু ও করোনা পরিস্থিতির খবর। ঈদুল আজহার দীর্ঘ 10 দিনের ছুটি প্রায় শেষ। কাল রোববার থেকে পুরো দমে খুলবে অফিস আদালত। তাই ইতোমধ্যে ঢাকা ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকালে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে দেখা গেছে ঢাকামুখী যাত্রী চাপ। প্রতিটি ট্রেনেই ছিল প্রায় যাত্রীতে ঠাসা। তারা বলছেন এবার সরকারি ছুটি বেশি থাকায় অনেকটাই স্বস্তি নিয়ে ফিরতে পেরেছেন তারা। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদে ছুটি না পাওয়ায় অনেকে এখন ঢাকা ছাড়ছেন। তাদের সংখ্যাও কম নয়। ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। আগামীকাল থেকে শুরু হবে অফিস আদালতের কার্যক্রম। পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে জীবিকার তাগিদে ফিরছে মানুষ। অতিরিক্ত যানবাহনের চাপ ও সেতুর উপর গাড়ি দুর্ঘটনা ও বিকল হাওয়ায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের ধীর গতি রয়েছে। সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে প্রায় 10 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একযোগে উত্তরের বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে। বাড়তি যানবাহনের চাপে যমুনা সেতু টোল প্লাজায় টোল আদায়ের ধীর গতি হচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে যানজট তীব্র আকার ধারণ করে। এদিকে মধ্যরাতে সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত ঢাকা টাঙ্গাইল মহাসড়কে ধীর গতির সৃষ্টি হয়। এতে কর্মস্থলে ফেরা মানুষের দুর্ভোগ পোহাতে হয়। অপরদিকে গাজীপুরের ঢাকা টাঙ্গাইল ও ঢাকা ময়মনসিংহ মহাসড়কের কোথাও কোনো যানজট পরিস্থিতি তৈরি হয়নি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট মোহাম্মদ হোসেন। মোহাম্মদ, ঈদের ছুটি শেষে মহাসড়কে যানজটের চিত্র কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে কিন্তু এই যে যানজট কিন্তু মূলত শুরু হয়েছে আজ ভোর থেকে। আপনি জানেন যে আজকেই তো সরকারি ছুটির শেষ দিন, কালকে থেকেই মানুষ রাজধানীতে ফিরছে। সে কারণে কিন্তু এমনিতেই যানবাহনের চাপ অনেকটা বেশি, বিশেষ করে ঢাকামুখী যে লেন রয়েছে। তো আমি সকাল পুলিশের সাথে কথা বলেছি, চালকদের সাথে কথা বলেছি। তারা বলেছে যে যমুনা সেতুর উপরে রাত্রে একাধিক সড়ক দুর্ঘটনার শিকার হয় যানবাহন, এবং কি মহাসড়কের বিভিন্ন স্থানেও কিন্তু ভোর রাত পর্যন্ত বেশ কয়েকটি জায়গায় সড়ক দুর্ঘটনা এবং যানবাহন বিকল হয়, যার কারণে কিন্তু এই যানবাহনের সৃষ্টি হয়েছে। তো আমরা যতটুকু জানতে পেরেছি যে সকাল 9টা পর্যন্ত যানবাহনের মাত্রা কিন্তু খুব তীব্র ছিল। 9টার পর থেকে যানবাহন ধীরে ধীরে চলা শুরু হয় এবং বেলা 11টার দিকে প্রায় অনেকটা স্বাভাবিক হয়ে আসে। তবে এখনও পর্যন্ত মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে এবং পুলিশ সহ যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছে তারা কিন্তু এই মহাসড়ক যানজট মুক্ত রাখতে এবং মহাসড়ক স্বাভাবিক রাখতে কিন্তু তারা কাজ করে যাচ্ছে। আরেকটি তথ্য জানাই, এই মহাসড়কে গত 24 ঘন্টায় কিন্তু 49,000-এর উপরে যানবাহন চলাচল করেছে। তো এতেই বোঝা যায় যে আসলে এই মহাসড়কে যানবাহনের চাপ রয়েছে। তো আমার কাছে ছিল এই মহাসড়কের সর্বশেষ তথ্য। মালিহা, ধন্যবাদ। জানছিলাম মহাসড়কের খবর। লালমনিরহাট ও মৌলভীবাজারের সীমান্ত দিয়ে আবারও 24 জনকে পুশিন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। ভোরে লালমনিরহাটের 2 উপজেলার 3 সীমান্ত দিয়ে আবারও 12 জনকে পুশিন করেছে বিএসএফ। তবে পরবর্তীতে বিজিবি ও সীমান্তের লোকজন তাদেরকে আবারও সীমান্তের কাঁটা তারের বেড়ার এপাশে ভারতীয় অংশে ফেরত পাঠিয়েছে। এই ঘটনায় বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি। এদিকে মৌলভীবাজারের বড় লেখানোর কুমারশাইল সীমান্ত দিয়ে 12 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদেরকে আটক করে যাচাই বাছাই করা হচ্ছে। নেত্রকোনা জেলার হাওর বেষ্টিত মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলায় শুকনো মৌসুমে একরূপ আর বর্ষায় তার ভিন্ন রূপ। বর্ষা আসতে না আসতেই হাওরের চারদিক কানায় কানায় পূর্ণ হয়ে ঢেউ খেলে অথই জলরাশিতে। আর এই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে প্রতিদিনই হাওরে ভিড় জমান দর্শনার্থীরা। নেত্রকোনা প্রতিনিধি ভজন দাসের পাঠানো রিপোর্ট। স্থানীয়রা জায়গাটির নাম দিয়েছেন মিনি কক্সবাজার। সমুদ্রের মতোই বিশাল জলরাশি।
মাঠ ঘাট সড়ক সব পানিতে একাকার। বর্ষা মৌসুমে এমন দৃশ্যের দেখা মিলে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওরে। ভ্রমণ পিপাসুদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে এই হাওর। বিভিন্ন স্থান থেকে এখানে আসেন পর্যটকরা। পরিবার পরিজন নিয়ে ঘুরে বেড়ান ট্রলার এবং ছোট ছোট নৌকায়। এই হাওরের সৌন্দর্য মূলত জেগে ওঠে বর্ষাকালে। পানিতে ভাসমান বালই ব্রিজের দুই প্রান্তে প্রায় 2 কিলোমিটার ডুবন্ত সড়ক। এই ব্রিজের উপর দাঁড়িয়ে ভ্রমণ প্রেমীরা উপভোগ করেন হাওরের সৌন্দর্য। বর্ষাকালে আষাঢ় শ্রাবণ মাসে এখানে প্রচুর পরিমাণ পানি থাকে। পানির সৌন্দর্য উপভোগ করার জন্য মূলত আমরা এখানে এসেছি। চারদিকে পানি থই থই করতেছে, চোখ জুড়িয়ে যাচ্ছে। আসলে সবাই এদিকে ঘুরতে আসে। আমাদের এলাকায় কিন্তু আমাদের আসা হয় না, বিভিন্ন স্থানে যায়, কিন্তু অথচ আমগো এলাকায় যে এত সুন্দর এই সৌন্দর্য আছে এটা আমাদের না দেখলে বুঝতে পারতাম না। এইবার প্রথম আসলাম পরিবারদেরকে নিয়ে, আইসা অনেক ভালো লাগছে। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে ঘুরতে আসা পর্যটকদের জন্য নেই পর্যাপ্ত নিরাপত্তা। ভালো মানের খাবার, হোটেল ও রেস্ট হাউসেরও অভাব রয়েছে। তবে এখানে যারা পর্যটন যারা আসে এখানে আসলে ওইরকম দোকানপাট বা আবাসন ব্যবস্থাপনা খুবই কম। মনে হচ্ছে যে আরেকটু দেখা যে জায়গার একটু উন্নত করার দরকার, যেন মানুষ এসে বসতে পারে, বিভিন্ন দোকানপাট একটু সুন্দর ব্যবস্থাপনা করার দরকার। প্রতিদিন 10,000 15,000 লোক হইতেছে, আর ওরা অনেক দূর দূরান্ত থেকে আসতেছে। হাওরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে উচিতপুর ঘাটেই থাকে ইঞ্জিন চালিত ছোট বড় নৌকা। সম্প্রতি নতুন করে যুক্ত হয়েছে স্পিডবোট। এনটিভি নিউজ ডেস্ক। এতক্ষণ দেখছিলেন আইন উপদেষ্টার ব্রিফিং। এই ছিল মধ্যাহ্নের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।